হাই ডিয়ার স্টুডেন্টস, আমরা প্রিভিয়াস ক্লাসে আরএনএর যে স্ট্রাকচার, বিভিন্ন যে স্ট্রাকচারগুলো সেই সম্পর্কে কিছু স্টাডি করেছিলাম, সেই সম্পর্কে কিছু ধারণা আমরা পেয়েছিলাম। আজকে আমরা নতুন করে যে চ্যাপ্টারটা শুরু করব সেটা হচ্ছে জিন এক্সপ্রেশন। কি বললাম? জিন এক্সপ্রেশন। আজকে আমরা শুরু করব জিন এক্সপ্রেশন। জিন এক্সপ্রেশন এই কথাটাকে বাংলায় বলা হয় জিনের বহিঃপ্রকাশ। কি বলা হয়? জিনের বহিঃপ্রকাশ। তো এই জিনের বহিঃপ্রকাশ বা জিন এক্সপ্রেশন, এটা আজকে আমরা পড়ব। কেমন? তো ঘটনা হচ্ছে যে এই যে জিনের এক্সপ্রেশন বা জিনের বহিঃপ্রকাশ, এই বিষয়টা যে আজকে আমরা পড়ব, সেই বিষয়টা কি, মানে জিন এক্সপ্রেশন বলতে আমরা কি বুঝি সেটা আমাদের জানা দরকার, তাই না? বা এই যে জিন এক্সপ্রেশন এই কথাটা পড়তে গিয়ে আমাদের কি কি পড়তে হচ্ছে? এক হচ্ছে জিন, আর কি পড়তে হচ্ছে? এক্সপ্রেশন। একটা হচ্ছে জিন আর একটা হচ্ছে এক্সপ্রেশন। অর্থাৎ জিন সম্পর্কে পড়তে হচ্ছে, আর পড়তে হচ্ছে তার বহিঃপ্রকাশ, অর্থাৎ জিনের বহিঃপ্রকাশ। এই বিষয়টা আমাদেরকে পড়তে হচ্ছে। এবার ঘটনা হচ্ছে যে জিন কি, তাহলে জিনের বহিঃপ্রকাশ তো পড়ব, তার আগে জিন কি। দেখো, জিন কি বা জিন কাকে বলে সেই বিষয়টা কিন্তু আমরা প্রিভিয়াস ক্লাসে পড়ে এসেছি, সেই সম্পর্কে আমাদের জ্ঞান আছে। কি, আমি সংক্ষেপে একটু বলছি যে জিন মানে আমরা কি বলেছিলাম, যে জিন হচ্ছে ক্রোমোজোমের একটি অংশ বা ডিএনএর একটি অংশ। একই কথা, কারণ হচ্ছে ডিএনএ, ক্রোমোজোম কোথায়? ক্রোমোজোমের মধ্যেই ডিএনএ থাকে, তাই তো? ডিএনএ কোথায় থাকে? ডিএনএ ক্রোমোজোমে থাকে। এই একটা যদি ক্রোমোজোম হয়, তো এই ক্রোমোজোমের মধ্যে কে থাকে? ডিএনএ থাকে। এটা হচ্ছে ক্রোমোজোম, আর এটা কি? ডিএনএ। তাহলে এই যে ডিএনএ থাকে ক্রোমোজোমের মধ্যে, এই ডিএনএর একটি অংশ বা ডিএনএর একটি সেগমেন্ট, যে পার্টটা কি করে, যে পার্টটা পলিপেপটাইড গঠন করে, কি বলছি, যে পার্টটা পলিপেপটাইড গঠন করে, বা আমরা বলি পেপটাইড বা প্রোটিন গঠন করতে পারে, তাই তো? বা অনেক সময় বলা হয় অ্যামাইনো অ্যাসিড গঠন করতে পারে, সেই যে অংশটা ডিএনএ বা ক্রোমোজোমের একটি অংশ, সেটাকে আমরা বলছি জিন। তো এই যে পলিপেপটাইড বা প্রোটিন বা অ্যামাইনো অ্যাসিড গঠনের মাধ্যমে এই জিন কি করে, জিনের কাজ কি? সেই জিনের কাজ হচ্ছে সে কিছু যে জেনেটিক যে বৈশিষ্ট্য, তাই তো, যে বৈশিষ্ট্য বা ক্যারেক্টার, সেগুলোকে কি করে, এক জেনারেশন থেকে পরবর্তী জেনারেশনে বহন করে। অর্থাৎ জেনারেশন টু জেনারেশন, তাই তো? জেনারেশন টু জেনারেশন বহন করে। এটাই হচ্ছে একটা জিনের কাজ। তাহলে এখন জিন মানে কি দাঁড়ালো বিষয়টা? জিন বলতে কি বোঝাচ্ছে? দেখো, এখানে জিন বলতে বোঝাচ্ছে
যে জিন হচ্ছে ক্রোমোজোম বা ডিএনএ এর একটি অংশ যেটা পলিপেপটাইড গঠন করতে পারে, তাকেই আমরা বলছি জিন। সেই জিনের কাজ কি? জিনের কাজ হচ্ছে যে ডিএনএর মধ্যে যে বৈশিষ্ট্যগুলো আছে, যেটাকে আমরা বলছি জেনেটিক বৈশিষ্ট্য বা বংশগত বৈশিষ্ট্য, সেই যে বৈশিষ্ট্য বা ক্যারেক্টারগুলোকে এক জেনারেশন থেকে পরবর্তী জেনারেশনে বয়ে নিয়ে যায়, সেটাকে আমরা বলছি জিন। তো এই যে জিন সম্পর্কে যখন আমরা জানলাম, তারপরে কি আছে, তারপরের ওয়ার্ডটা কি আছে? এক্সপ্রেশন কথার অর্থ হচ্ছে বহিঃপ্রকাশ। বহিঃপ্রকাশ মানে হচ্ছে, আমার ধরো বহিঃপ্রকাশ, আমি একজন মানুষ, ঠিক আছে? আমার যদি বহিঃপ্রকাশ অ্যাজ এ টিচার করতে হয়, আমার বহিঃপ্রকাশ যদি একজন টিচার হিসাবে হয়, তাহলে আমি কি করব? এক মিনিট, তোমরা একটু হোল্ড করবে, ঠিক আছে? সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। তো কি বলছিলাম, যে আমার যদি বহিঃপ্রকাশ হয়, তাহলে আমার বহিঃপ্রকাশ কিভাবে হবে? আমার বহিঃপ্রকাশ হবে অ্যাজ এ টিচার। আমি প্রথমে নিজে পড়াশোনা করব, পড়াশোনা করার পর আমি জ্ঞান অর্জন করব, জ্ঞান অর্জন করে কীভাবে শিক্ষকতা করতে হয় তার একটা ট্রেনিং নেব। ট্রেনিং নেওয়ার পর আমি তোমাদের ক্লাসে যাব, ক্লাসে গিয়ে তোমাদের সঙ্গে ইন্টারাকশন করব, তোমাদেরকে বিষয়বস্তুগুলো বোঝানোর চেষ্টা করব, তাই তো? এটা আমার একটা বহিঃপ্রকাশ হলো অ্যাজ এ টিচার। তাহলে এই যে বহিঃপ্রকাশ করার আগে আমাকে কি করতে হয়েছে? কতগুলো প্রসেসের মাধ্যমে যেতে হয়েছে, তাই না? আমাকে কতগুলো প্রসেসের মাধ্যমে যেতে হয়েছে, সেখানে কিছু কাজ আমাকে করতে হয়েছে, কিছু মেকানিজম আমার দ্বারা হয়েছে, তাই তো? ঠিক সেরকমই এই যে এখানে জিনের বহিঃপ্রকাশ, এই জিনের বহিঃপ্রকাশ করতে গেলেও এখানে কিছু মেকানিজম আছে, কিছু প্রসেস, কিছু পদ্ধতি আছে, যে পদ্ধতির মধ্যে দিয়ে জিনটাকে যেতে হয়, তারপরে কি হয়? জিনের বহিঃপ্রকাশ ঘটে। আমার যে বহিঃপ্রকাশ অ্যাজ এ টিচার ঘটলো, সেখানে আমি কি করলাম? ফাইনাল যে আমার ডেস্টিনেশন, সেটা কি হলো? সেখানে আমি ক্লাসে ইন্টারাকশন করলাম উইথ স্টুডেন্টের সঙ্গে আমি পড়াশুনো নিয়ে আলোচনা করলাম, তাদেরকে পড়ালাম, তাদেরকে বোঝালাম। ঠিক এটা হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট হলো। ঠিক জিনের যদি বহিঃপ্রকাশ হয়, তাহলে জিনও নিশ্চয় ফাইনাল কিছু একটা প্রোডাক্ট, ফাইনাল কিছু একটা তার বহিঃপ্রকাশ ঘটবে, তাই তো? আমি শিক্ষক, আমার যেটা ফাইনাল বহিঃপ্রকাশ ঘটছে সেটা হচ্ছে শিক্ষা। ঠিক সেরকমই জিন তার যে ফাইনাল বহিঃপ্রকাশ, সেটাকে বলা হচ্ছে জেনেটিক বস্তু। বোঝা গেছে? জিন, সেটাকে আমরা বলছি জেনেটিক বস্তু। তাহলে একটা জিনের বহিঃপ্রকাশ কীভাবে হচ্ছে? জেনেটিক বস্তু উৎপাদনের মাধ্যমে। ঠিক যেমন একজন শিক্ষকের বহিঃপ্রকাশ ঘটছে শিক্ষা দানের মাধ্যমে, ঠিক সেরকম একটি জিনের বহিঃপ্রকাশ ঘটছে কীভাবে? জেনেটিক বস্তু উৎপাদনের মাধ্যমে। তো এইখানে দেখো আমরা কি বলেছি, যে জিন হচ্ছে, এক মিনিট, এখানে দেখো যে সেই জিনের ডেফিনেশন দিতে গিয়ে আমরা কি বললাম? জিনের বহিঃপ্রকাশ কিভাবে ঘটছে? এই পলিপেপটাইড উৎপাদনের মাধ্যমে, বা প্রোটিন সংশ্লেষের মাধ্যমে, প্রোটিন উৎপাদনের মাধ্যমে, বা অ্যামিনো অ্যাসিড উৎপাদনের মাধ্যমে। তাহলে এই যে অ্যামিনো অ্যাসিড, দেখো এই আমরা জানি অ্যামিনো অ্যাসিড পরপর যুক্ত হয়ে এটা যদি একটা অ্যামিনো অ্যাসিড উৎপন্ন হয়, এটা যদি সবগুলো যদি একটা অ্যামিনো অ্যাসিড উৎপন্ন হয়, তাহলে এই অ্যামিনো অ্যাসিডগুলো এরকম পলিপেপটাইড বন্ড দ্বারা পরপর যুক্ত হয়ে যেটা গঠন করে, সেটাকে আমরা বলছি পলিপেপটাইড। আর এই পলিপেপটাইডগুলো যখন ফাংশনাল হচ্ছে, তখন সেই পলিপেপটাইডকে আমরা বলছি প্রোটিন। তার মানে ফাইনাল জেনেটিক যে বস্তু,
জেনেটিক যে বস্তু বা জিনের যে এক্সপ্রেশন সেটাকে আমরা কি বলছি? প্রোটিন। জেনেটিক বস্তুটা হচ্ছে প্রোটিন। তাহলে একজন টিচারের বহিঃপ্রকাশ হলো শিক্ষাদানের মাধ্যমে, ঠিক সেরকম জিনের যে বহিঃপ্রকাশ সেটা কিসের মাধ্যমে হচ্ছে? জেনেটিক বস্তু উৎপাদনের মাধ্যমে। এই জেনেটিক বস্তুটা কি? প্রোটিন। প্রোটিন সংশ্লেষ। তাহলে জিনের বহিঃপ্রকাশ মানে আমরা কি বুঝলাম? জিনের বহিঃপ্রকাশ মানে আমরা বুঝলাম, বলো কি বুঝলাম? জিনের বহিঃপ্রকাশ মানে কি বুঝলাম? জিনের বহিঃপ্রকাশ জিনের বহিঃপ্রকাশ মানে আমরা কি বুঝলাম? জেনেটিক বস্তু সংশ্লেষ, তাই তো, বা উৎপাদন। আর এই জেনেটিক বস্তু কি বললাম আমরা? জেনেটিক বস্তু হচ্ছে প্রোটিন। ফাইনাল এই যে প্রোটিন, তার মানে জিনের বহিঃপ্রকাশ হচ্ছে কিভাবে? প্রোটিন সংশ্লেষের মাধ্যমেই হচ্ছে জিনের বহিঃপ্রকাশ হচ্ছে। বুঝতে পেরেছো? তাহলে এই যে প্রোটিন সংশ্লেষ অর্থাৎ জিনের এক্সপ্রেশন, এই জিনের এক্সপ্রেশন মানে হচ্ছে জেনেটিক বস্তু উৎপাদন বা প্রোটিন উৎপাদন। সেটা কিভাবে হচ্ছে? তার তো কতগুলো প্রসেস থাকবে। হঠাৎ করেই তো জিন থেকে বা ডিএনএ থেকে প্রোটিন হয়ে যেতে পারে না, বা অ্যামাইনো অ্যাসিড হয়ে যেতে পারে না। তার তো কতগুলো প্রসেস আছে, কতগুলো পদ্ধতি আছে। একজন মানুষ হঠাৎ করে তো শিক্ষক হয়ে যেতে পারে না। আমি যেমন শিক্ষকের উদাহরণ দিলাম, আমি তো হঠাৎ করে শিক্ষক হয়ে যাইনি। তার আগে আমাকে কতগুলো মেকানিজম, কতগুলো প্রসেস ফলো করতে হয়েছে, স্টাডি করতে হয়েছে, পড়াশোনা করতে হয়েছে ঠিকঠাক, তাই তো? ঠিক সেরকমই জিনকেও কতগুলো মেকানিজমের মধ্যে দিয়ে যেতে হয়, কতগুলো প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়, দিয়ে ফাইনালি জিন তার এক্সপ্রেশন ঘটাতে পারে বা জিনের বহিঃপ্রকাশ ঘটাতে পারে। তাহলে কিভাবে ঘটায় এই জিনের বহিঃপ্রকাশ? জিনের বহিঃপ্রকাশ হচ্ছে, জিন কোথায় থাকে? প্রথম কথা হচ্ছে ক্রোমোজোম। এটা যদি একটা ক্রোমোজোম হয়, এই ক্রোমোজোমের মধ্যে কি থাকে? ক্রোমোজোমের মধ্যে থাকে হচ্ছে ডিএনএ, অর্থাৎ ক্রোমোজোমের মধ্যেই থাকে জিন। তাহলে এটা যদি একটা ডিএনএ হয়, এটা যদি একটা ডিএনএ হয়, সেই ডিএনএর মধ্যেই জিন আছে আমরা জানি। তো এই যে ডিএনএর মধ্যে জিন আছে অর্থাৎ সেই জিনের বহিঃপ্রকাশ ঘটে। কিভাবে ঘটে? প্রথম কথা হচ্ছে এই যে ডিএনএ আছে, আমরা যদি ডিএনএকে বড় করে দেখাই, সেই ডিএনএর মধ্যে কতগুলো ইনফরমেশন থাকে, কিছু বেস থাকে, স্ট্রাকচার আমরা দেখেছি। অ্যাডেনিন থাকে, গুয়ানিন থাকে, সাইটোসিন থাকে, সাইটোসিন থাকে, গুয়ানিন থাকে, অ্যাডেনিন থাকে। তার দিকে কমপ্লিমেন্টারি এদিকে যদি অ্যাডেনিন থাকে তাহলে ডবল হাইড্রোজেন বন্ড, এদিকে থাকবে হচ্ছে থাইমিন। এদিকে যদি গুয়ানিন থাকে ট্রিপল হাইড্রোজেন বন্ড, এদিকে থাকবে সাইটোসিন। এদিকে যদি সাইটোসিন থাকে তাহলে ট্রিপল হাইড্রোজেন বন্ডে এদিকে থাকবে গুয়ানিন। এদিকে ট্রিপল হাইড্রোজেন বন্ডে থাকবে গুয়ানিন, এদিকে থাকবে ট্রিপল হাইড্রোজেন বন্ডে সাইটোসিন, এদিকে থাকবে ডাবল হাইড্রোজেন বন্ডে থাইমিন। তাহলে এই একটা ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ পেয়েছিলাম আমরা ডিএনএ যখন স্ট্রাকচার পড়েছিলাম। এবার আমরা যে বারবার বলছি যে জিনের বহিঃপ্রকাশ, তো সেই জিনের বহিঃপ্রকাশ কিভাবে ঘটে? বলছে এই যে জিনের মধ্যে বা ডিএনএর মধ্যে কিছু ইনফরমেশন থাকে, তথ্য থাকে, সেটাও বলেছি। সেই তথ্য কোথায় থাকে বা অ্যামিনো অ্যাসিড উৎপন্ন হয় সেটাও বলেছি কিভাবে হয়। তো সেই অ্যামিনো অ্যাসিড কীভাবে উৎপন্ন হয়? এই যে কোডন, তিনটে করে যে বেস আমরা দেখছি, এই যে তিনটে বেস বা তিনটে বেস পেয়ার যাই বলো না কেন একটা জায়গা ডিএনএর, সেই তিনটে করে বেস নিয়ে কিছু ইনফরমেশন আছে এই ডিএনএর মধ্যে। এই তিনটে বেসকে একসঙ্গে বলা হয় কোডন। ঠিক আছে, সে কোডন সম্পর্কে আমরা ডিটেলসে পড়ব। তো এই যে কোডন, অ্যাকচুয়ালি এই একটা কোডন থেকে কি হয়? একটা অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়। অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়। সেই অ্যামাইনো অ্যাসিডগুলো পরপর জুড়ে গিয়ে কি তৈরি হয়? সেই অ্যামাইনো অ্যাসিডগুলো পরপর জুড়ে গিয়েই
পলিপেপটাইড তৈরি হয় এবং সেই পলিপেপটাইডকে আমরা বলি প্রোটিন। তাহলে এইভাবে জিনের বহিঃপ্রকাশ ঘটে। এবার ঘটনা হচ্ছে বা আমার প্রশ্ন হচ্ছে যে এই যে এটা কি ডিরেক্ট ডিএনএ থেকেই হয় নাকি আরও কোনো মেকানিজম আছে? আমি কি ডিরেক্ট মাধ্যমিক পাশ করেই মাস্টার হয়ে গেছি, শিক্ষক হয়ে গেছি, নাকি মাঝে আরও কতগুলো প্রসেস আছে? ঠিক সেরকম সেম কোশ্চেন এখানে। আমি কি ডিরেক্ট মাধ্যমিক পাশ করে এটা হচ্ছে মাধ্যমিক পাশের ঘটনা বললাম? না, মাধ্যমিক পাশ করে হয়নি, আরও ঘটনা ঘটেছে। তাহলে এখানে ডিএনএর মধ্যে কি ঘটনা ঘটে? প্রথমে হচ্ছে এটা একটা ডিএনএ, ঠিক আছে? এটা যদি একটা ডিএনএ হয়, সেই ডিএনএ থেকে প্রথম স্টেপ হচ্ছে যে ডিএনএ থেকে প্রথমে আরএনএ তৈরি হয়। কি তৈরি হয়? আরএনএ। এটা যদি ডিএনএ হয়, সেই ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, সেই আরএনএটাকে বলা হয় এমআরএনএ। সেই আরএনএ থেকে আরএনএতে যে কোডন থাকে, সেই কোডন অনুযায়ী আরএনএ থেকে কি তৈরি হয়? প্রোটিন তৈরি হয়। আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়। তাহলে ব্যাপারটা কি বললাম? ব্যাপারটা বললাম যে একটা ডিএনএ অবশ্যই ডাবল স্ট্র্যান্ডেড হবে। সেই ডিএনএ থেকে কি তৈরি হলো? সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ তৈরি হলো। সেই আরএনএটা কি বললাম? এমআরএনএ। সেই এমআরএনএ থেকে কি হলো? সেই এমআরএনএ থেকে হলো প্রোটিন, তাই তো? সেই এমআরএনএ থেকে হলো প্রোটিন। তাহলে একটা জিনের বহিঃপ্রকাশ ঘটতে গেলে কি কি ঘটনা ঘটলো? প্রথমত হচ্ছে ডিএনএ থেকে প্রথম ঘটনা ঘটলো যে ডিএনএ থেকে কি হলো? এমআরএনএ হলো। ডিএনএ থেকে এমআরএনএ, এমআরএনএ থেকে আবার প্রোটিন তৈরি হলো। আবার এমনও ঘটনা ঘটতে পারে যে ডিএনএ থেকে ডিএনএ হলো, ডিএনএ থেকে আর একটা নতুন ডিএনএ হলো, সেই ডিএনএ থেকে এমআরএনএ হলো। এরকম ঘটনা ঘটতে পারে। তাহলে জিনের বহিঃপ্রকাশ ঘটতে গেলে কতগুলো ঘটনা ঘটছে। এক হচ্ছে যে ডিএনএ থেকে এই ডিএনএ থেকে ডিএনএ সংশ্লেষ ঘটলো, সেই ডিএনএ থেকে আবার এমআরএনএর সংশ্লেষ ঘটলো, আবার ডিএনএ থেকে ডিরেক্ট এমআরএনএ সংশ্লেষ ঘটলো, সেই এমআরএনএতে যে কোড আছে অ্যাডেনিন, গুয়ানিন, ইউরাসিল যেগুলো আছে, সেই কোড অনুযায়ী সেখান থেকে প্রোটিন তৈরি হচ্ছে। এই প্রোটিন তৈরি হচ্ছে। এতগুলো প্রসেস ঘটে। তারপরে এই প্রোটিন তৈরি হওয়াটাকে আমরা বলছি জিনের বহিঃপ্রকাশ বা জিন এক্সপ্রেশন, তাই তো? এটাকে আমরা বলছি জিন এক্সপ্রেশন। তার মানে জিন এক্সপ্রেশন ঘটতে গেলে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো হচ্ছে ডিএনএ থেকে ডিএনএ সিনথেসিস বা ডিএনএ থেকে এমআরএনএ বা এমআরএনএ থেকে প্রোটিন। এবং এই যে প্রত্যেকটা ধাপ, প্রত্যেকটা যে মেকানিজম প্রসেস, সে প্রত্যেকটা প্রসেসের একটা করে নাম আছে। যেমন হচ্ছে এই ডিএনএ থেকে ডিএনএটা প্রথমে বলি। ডিএনএ থেকে যে ডিএনএ হচ্ছে, এই যে প্রসেসটা, এটাকে বলা হচ্ছে রেপ্লিকেশন। রেপ্লিকেশন মানে হচ্ছে কপি হওয়া। তাহলে এইখানে দেখো একটা ডিএনএ থেকে এই ডিএনএ থেকে কি হচ্ছে? এই আর একটা ডিএনএ কপি তৈরি হচ্ছে, তাই তো? তাহলে এটাকে আমরা বলতে পারি রেপ্লিকেশন। তাহলে কি রেপ্লিকেশন হলো? ডিএনএ রেপ্লিকেশন, ঠিক আছে? তারপরে ঘটনা ঘটছে, দেখো এখানে ঘটছে যে ডিএনএ থেকে এই ডিএনএ থেকে কি হচ্ছে? ডিএনএ থেকে এমআরএনএ হচ্ছে। বা এই জায়গাটায় কি ঘটছে? যে ডিএনএ থেকে এমআরএনএ হচ্ছে। এই যে দুটো, এটাকে এবং এই জায়গাটাকে দুটোকেই বলা হচ্ছে কি? ট্রান্সক্রিপশন।
কি বলা হচ্ছে, ট্রান্সক্রিপশন। এবং সেম ঘটনা এটাকে বলা হচ্ছে ট্রান্সক্রিপশন। আর এই যে এমআরএনএ তৈরি হলো, সেই এমআরএনএ থেকে যে বেসগুলো আছে, ধরো এমআরএনএর মধ্যে কি কি থাকে, তোমরা যেমন আরএনএর মধ্যে ইউরাসিল থাকে, অ্যাডেনিন থাকে, গুয়ানিন থাকে, সাইটোসিন, ইউরাসিল এরকম থাকে। তো এই এমআরএনএর যে তিনটে করে বেস সেইগুলোকে আমরা কি বলছি, কোডন বলছি। সেই কোডন অনুযায়ী অ্যামাইনো অ্যাসিড তৈরির মাধ্যমে যে প্রোটিন আমরা দেখলাম প্রিভিয়াস স্লাইডে, যে অ্যামাইনো অ্যাসিড তৈরির মাধ্যমে যে প্রোটিন তৈরি হচ্ছে, এই ঘটনাটাকে বলা হচ্ছে ট্রান্সলেশন। কি বলছে, ট্রান্সলেশন। ঠিক আছে, তাহলে কি কি ঘটনা পেলাম জিনের বহিঃপ্রকাশ ঘটাতে গিয়ে? এক পেলাম রেপ্লিকেশন, কি পেলাম, এক পেলাম রেপ্লিকেশন, দুই পেলাম ট্রান্সক্রিপশন, এটাও ট্রান্সক্রিপশন, আর তিন কি পেলাম, ট্রান্সলেশন। তাহলে এই যে একটা ঘটনা, এই কমপ্লিট ঘটনা কিন্তু একটা কোষের মধ্যে ঘটে। কিসের মধ্যে? কোষের মধ্যে। কারণ আমরা জানি এটা যদি একটা কোষ হয়, সেই কোষের মধ্যে নিউক্লিয়াস থাকে, আর নিউক্লিয়াসে থাকে হচ্ছে ডিএনএ বা ক্রোমোজোম যেটা বলছি, সেই নিউক্লিয়াসে এই ডিএনএ বা ক্রোমোজোমটা থাকে, আর বাইরে হচ্ছে সাইটোপ্লাজম, তাই তো, এই বাইরে হচ্ছে সাইটোপ্লাজম। তাহলে এই একটা কমপ্লিট কোষের মধ্যে কি হয়, এই কমপ্লিট ঘটনাটা ঘটে। কি কি ঘটনা ঘটে? জিনের বহিঃপ্রকাশ ঘটে। কিভাবে ঘটে? এক হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন আর ট্রান্সলেশন। এই তিনটে পদ্ধতির মাধ্যমে একটা কোষের মধ্যে জিনের বহিঃপ্রকাশ ঘটে বা জিন এক্সপ্রেশন ঘটে। বুঝতে পেরেছ? এবং এই যে ঘটনাটা, তিনটে ঘটনা নিয়ে একটা কমপ্লিট প্রসেস জিনের বহিঃপ্রকাশ, সেটার একটা নাম আছে, সেটাকে বলা হচ্ছে, কি বলা হচ্ছে, সেন্ট্রাল এই ঘটনাটা কি বলা হচ্ছে, সেন্ট্রাল ডগমা। বুঝতে পেরেছ? তার মানে সেন্ট্রাল ডগমা মানে আমরা কি বললাম, সেন্ট্রাল ডগমার সেন্ট্রাল ডগমা মানে কি দাঁড়ালো, এখানে কি কি আছে? এক নাম্বার আছে কি, এখানে আছে রেপ্লিকেশন, এক হচ্ছে রেপ্লিকেশন, দুই এখানে কি আছে, দুই হচ্ছে ট্রান্সক্রিপশন, আর তিন হচ্ছে এখানে আছে ট্রান্সলেশন। এই তিনটে পদ্ধতিকে একসঙ্গে বলা হচ্ছে সেন্ট্রাল ডগমা। আর এই সেন্ট্রাল ডগমার মাধ্যমেই ঘটে হচ্ছে, কি ঘটে, জিনের বহিঃপ্রকাশ। কি ঘটে? জিনের বহিঃপ্রকাশ বা জিন এক্সপ্রেশন। বুঝতে পেরেছো? তাহলে যেহেতু আমরা এখন জিন এক্সপ্রেশন পড়ছি, তাহলে আমাদেরকে এই একে একে প্রত্যেকটা ঘটনা পড়তে হবে। কি করতে হবে? প্রত্যেকটা ঘটনা একে একে পড়তে হবে। রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন আর ট্রান্সলেশন,
এই প্রত্যেকটা ঘটনা একে একে আমাদেরকে পড়তে হবে, আমরা পড়ব, তাহলেই আমাদের জিন এক্সপ্রেশন কমপ্লিট পড়া হয়ে যাবে। বুঝতে পেরেছো? তো আজকে আমরা যে চ্যাপ্টার শুরু করেছি জিন এক্সপ্রেশন, সেই জিন এক্সপ্রেশন কাকে বলে, এই কমপ্লিট ব্যাপারটা কিভাবে ঘটে, কী কী প্রসেস আছে সেটা আমরা জানলাম, এবং সেই যে ঘটনাগুলো ঘটে বা প্রসেসগুলো ঘটে, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন, এইগুলো আমাদেরকে ডিটেলসে পড়তে হবে। এগুলো নিটের সিলেবাস, এইচএসের সিলেবাস, দুই ক্ষেত্রে এই ডিটেলসে এগুলো আছে, সুতরাং এইগুলো আমাদেরকে ডিটেলসে পড়তে হবে। ঠিক আছে, আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে রেপ্লিকেশন। ওকে, চলো আজকে আমরা রেপ্লিকেশন শুরু করি। কি রেপ্লিকেশন? ডিএনএ রেপ্লিকেশন। ঠিক আছে, ডিএনএ রেপ্লিকেশন মানে কি আমি একটু আগে বললাম যে এই একটা মনে করো ডিএনএ, একটা ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ, সেই ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ থেকে মনে করো আর একটা ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ তৈরি হয়ে গেল। জেরক্স করতে গিয়ে আমরা রেপ্লিকেশন করি তো, যে একটা পেজ দিলাম, সেই পেজে যা যা ইনফরমেশন আছে সেই সমস্ত ইনফরমেশনগুলো অন্য একটা পেজে একই রকমভাবে তৈরি হয়ে যায়, সেটাকে আমরা কি বলি, জেরক্স বলি তো, সেটাই হচ্ছে রেপ্লিকেশন। ডিএনএর ক্ষেত্রে সেটাই একটা রেপ্লিকেশন। এই একটা ডিএনএ, এই ডিএনএটার মধ্যে যা যা ইনফরমেশন আছে সব ইনফরমেশনগুলো সেম টু সেম অন্য একটা ডিএনএ, ওই ডিএনএ থেকে নতুন ডিএনএ তৈরি হলো এবং তার মধ্যে সব ইনফরমেশন চলে গেল। এই ঘটনাটা ডিএনএর ক্ষেত্রে আমরা বলি রেপ্লিকেশন, ডিএনএ রেপ্লিকেশন, আর কাগজের ক্ষেত্রে আমরা সেটাকে বলি জেরক্স। বুঝতে পেরেছো? তাহলে ডিএনএ রেপ্লিকেশন নাথিং বাট লাইক জেরক্স। বুঝতে পেরেছো? তো এই যে ডিএনএ রেপ্লিকেশন, এই ডিএনএ রেপ্লিকেশন প্রসেসটা আমরা পড়ব। তার আগে ডিএনএ রেপ্লিকেশনের যে সংক্ষিপ্ত কিছু ব্যাপার আছে সেগুলো আমরা পড়ে নেব। অনেকে বলেন যে এই যে ডিএনএ রেপ্লিকেশন তার বিভিন্ন ভাগ আছে। কেউ কেউ বলে যে ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে কনজারভেটিভ টাইপ। কি বলে? কনজারভেটিভ। কেউ কেউ বলেন যে না, ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে ডিসপারসিভ টাইপ। আবার কেউ কেউ বলছেন না, ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে সেমি কনজারভেটিভ টাইপ। তাহলে কেউ বলছেন যে ডিএনএ রেপ্লিকেশন কনজারভেটিভ টাইপ, কেউ বলছে ডিএনএ রেপ্লিকেশন ডিসপারসিভ টাইপ, কেউ বলছে ডিএনএ রেপ্লিকেশন সেমি কনজারভেটিভ টাইপ। তো কি এই বিষয়গুলো ডিএনএ রেপ্লিকেশন? এই বিষয়গুলো হচ্ছে যে এরকম বোঝাচ্ছে, মনে করো যে এটা ডিএনএ, তো এটা মনে করো যে যে ডিএনএটা রেপ্লিকেশন হবে সেই ডিএনএটা, এবার এই ডিএনএ থেকে মনে করো একটা নতুন ডিএনএ হচ্ছে, এই ডিএনএটা থেকে মনে করো একটা নতুন ডিএনএ হচ্ছে। তাহলে সেই ডিএনএর মধ্যে যে স্ট্র্যান্ড আছে সেই স্ট্র্যান্ডগুলো কীরকম হবে? অ্যাকচুয়ালি ডিএনএ রেপ্লিকেশনের সময় কি ঘটনা ঘটে? ডিএনএ রেপ্লিকেশনের সময় এই যে দুটো স্ট্র্যান্ড দেখছো ডিএনএর, ডিএনএর যে দুটো স্ট্র্যান্ড দেখছো সেই দুটো স্ট্র্যান্ড সেপারেট হয়ে যায়। এই একটা সেপারেট হয়ে গেল, আর আরও একটা, এখানে দুটো স্ট্র্যান্ডের মধ্যে এই একটা সেপারেট হয়ে গেল। বুঝতে পেরেছো? সেপারেট হয়ে গিয়ে কী হয়, এই যে ডিএনএ স্ট্র্যান্ডটা, এই একটা এখান থেকে একটা কপি তৈরি করলো, কাগজের মতো কপি তৈরি করলো, আর এই যে স্ট্র্যান্ডটা সে আর একটা কপি তৈরি করলো, এরকম একটা কপি তৈরি করলো।
তাহলে এই যে ডিএনএটা বা এই যে এই ডিএনএটা বা এই ডিএনএটা যেটাই বলো না কেন, এই সেই ডিএনএ থেকে কি হলো, এই যে দুটো স্ট্র্যান্ড, এই একটা স্ট্র্যান্ড আর এই একটা স্ট্র্যান্ড, দুটো স্ট্র্যান্ড কিন্তু সেপারেট হয়ে গেল, একটা আর এই একটা সেপারেট হয়ে গেল। সেপারেট হয়ে যাওয়ার পর এখানে কি ঘটলো, এই ডিএনএ থেকে একটা নতুন স্ট্র্যান্ড তৈরি হলো, আর এখান থেকে একটা নতুন স্ট্র্যান্ড তৈরি হলো। এবার এই নতুন স্ট্র্যান্ড তৈরি হওয়ার পর কোনটার সঙ্গে কোনটা জুড়বে সেইটা নিয়েই বিজ্ঞানী মহলে একটা কনফিউশন শুরু হয়েছিল। তারপরে ডিফারেন্ট যে সায়েন্টিস্ট তারা ডিফারেন্ট মতবাদ দিয়েছিল। সেইগুলো একটা হচ্ছে কনজারভেটিভ, একটা হচ্ছে ডিসপারসিভ, আর একটা হচ্ছে সেমি কনজারভেটিভ। তো কিভাবে এই স্ট্র্যান্ডগুলো কার সঙ্গে যুক্ত হয়, যারা না কেউ কেউ আছেন যারা বলছেন যে এই যে পুরনো দুটো স্ট্র্যান্ড যারা মাদার কপি স্ট্র্যান্ডের, সেই দুটো স্ট্র্যান্ড ফাইনাল কি হয় এর পরের স্টেজে, এটা যদি স্টেজ 1 হয় তো বলছে স্টেজ যে 2 সেখানে গিয়ে কি হচ্ছে যে পুরনো যে স্ট্র্যান্ড দুটো, সেই পুরনো স্ট্র্যান্ড অর্থাৎ এই স্ট্র্যান্ডটা আর এই স্ট্র্যান্ডটা, এই দুটো আবার নিজেদের সঙ্গে জুড়ে যায়। হলো। আর যেগুলো নতুন তৈরি হলো রেড স্ট্র্যান্ড দুটো, যেখানে আমি এখানে এঁকেছি, তারা কি হয় নিজেদের মধ্যে জুড়ে যায়। হলো। এর ফলে কি হলো, একটা ডিএনএ থেকে, মনে করো এই যে ডিএনএটা, এই ডিএনএটা থেকে একটা ডিএনএ ছিল, সেখান থেকে দুটো ডিএনএ তৈরি হলো, এই একটা দুটো ডিএনএ তৈরি হলো। তাহলে একটা কাগজ থেকে দুটো কাগজ হলো, সেটাকে আমরা জেরক্স বলি। ঠিক সেরকম একটা ডিএনএ থেকে দুটো ডিএনএ হলো, এটাকে আমরা বলছি ডিএনএ রেপ্লিকেশন। কিন্তু এই যে রেপ্লিকেশনটা, এই ক্ষেত্রে কি হয়েছে, পুরনো স্ট্র্যান্ড পুরনো নিজেদের মধ্যে আছে, অর্থাৎ এরা নিজেদেরকে সংরক্ষণ করে রেখেছে। নিজেদের যে বৈশিষ্ট্য, নিজেদের যে স্ট্র্যান্ড দুটো বা তন্তু দুটো, সেগুলো সংরক্ষণ করে রেখেছে। এর নতুন দুটো নিজেদেরকে সংরক্ষণ করে রেখেছে, তারা আলাদা আলাদা হয়ে গেছে। এই ধরনের যে ব্যাপার, সেটাকে বলা হচ্ছে কনজারভেটিভ। এবং এই ধরনের যে ডিএনএ রেপ্লিকেশন, সেটাকে বলা হচ্ছে, দেখো সংরক্ষণটাকে কনজারভেশন বলে, ইংলিশে সংরক্ষণকে বলা হয় কনজারভেশন, রিজার্ভেশন, তাই তো। আর এই রকম সংরক্ষণ করে রাখা অর্থাৎ নিজেদেরকে অন্য গুছিয়ে রাখা, এটাকে বলা হচ্ছে কনজারভেটিভ। বুঝতে পেরেছো? এই ধরনের রেপ্লিকেশনকে বলা হচ্ছে কনজারভেটিভ ডিএনএ রেপ্লিকেশন। বোঝা গেছে? এবার থার্ড যেটা বলছে, গেল কনজারভেটিভটা গেল, কনজারভেটিভ আমরা বুঝতে পেরেছি, এক গেল। এবার থার্ড যে ডিএনএ রেপ্লিকেশন কি আছে এখানে, সেমি কনজারভেটিভ। সেমি কনজারভেটিভটা কি বলছে, যে না, এই যে দুটো স্ট্র্যান্ড তৈরি হলো আলাদা আলাদা, এই দুটো স্ট্র্যান্ড যে যেটার সঙ্গে থেকে তৈরি করলো সে তার সঙ্গে জুড়ে গেল। মানে কি, মানে হচ্ছে এখান থেকে দেখো যে এই যে দুটো স্ট্র্যান্ড, সেই দুটো স্ট্র্যান্ডের মধ্যে ব্ল্যাক, যেটা থেকে একটা রেড তৈরি হয়েছিল, ব্ল্যাক, তাই তো, এই ব্ল্যাক, আর তার থেকে কি তৈরি হয়েছিল, নতুন একটা স্ট্র্যান্ড রেড তৈরি হয়েছিল, সেই রেডটা একে অপরের সঙ্গে জুড়ে গেল। জুড়ে গিয়ে দেখো এখানে যে নতুন ডিএনএটা তৈরি হলো, সেখানে একটা পুরনো স্ট্র্যান্ড আছে আর একটা নতুন স্ট্র্যান্ড আছে। তার মানে এরা কনজারভেটিভ, কিন্তু পুরোপুরি না, এখানে নতুন আর পুরনো মিশে গেছে। এই ক্ষেত্রেও তাই হবে, সেম ঘটনা হবে, নতুন পুরনো মিশে যাবে। দিয়ে এই ক্ষেত্রে যে দুটো ডিএনএ হবে, সেই দুটো ডিএনএর একটাতে থাকবে পুরনো স্ট্র্যান্ড আর একটাতে থাকবে নতুন স্ট্র্যান্ড। তাহলে এই রকম যে ডিএনএ রেপ্লিকেশন, যে একটা নতুন স্ট্র্যান্ড আর একটা পুরনো স্ট্র্যান্ড থাকছে একই ডিএনএতে একসঙ্গে, সেটাকে বলা হচ্ছে সেমি কনজারভেটিভ ডিএনএ রেপ্লিকেশন। বুঝতে পেরেছো? আর ডিসপারসিভের ক্ষেত্রে কি বলছে, ডিসপারসিভ হচ্ছে খণ্ড খণ্ড হয়ে যাওয়া। ডিসপারসিভ মানে হচ্ছে খণ্ড খণ্ড হয়ে যাওয়া। ডিসপারসিভ মানে এখানে বলতে চাইছে যে এই যে পুরনো স্ট্র্যান্ড, মনে করো পুরনো স্ট্র্যান্ডটা রেপ্লিকেশন করার পর এখান থেকে এইটুকু ভেঙে গেল,
ভেঙে গিয়ে আর নতুন স্ট্র্যান্ডটা মনে করো এখান থেকে এইটুকু ভেঙে গেল, দিয়ে এই পার্টটা চলে আসলো এখানে আর এই পার্টটা চলে গেল এখানে। তার ফলে কি স্ট্রাকচার তৈরি দিয়ে তারা জুড়ে গেল একে অপরের সঙ্গে। তার ফলে ব্যাপারটা কি দাঁড়াবে, ব্যাপারটা দাঁড়াবে এরকম যে, আর এদিকে যেটা হবে সেটা হচ্ছে যে এরকম মনে করো যে এখানে রেড ডাক দিকে গেল আর এদিকে রেড আছে, রেড আছে, এবং এই যে দুটো স্ট্র্যান্ড যদি জুড়ে যায় তাহলে এখানে কীরকম হবে, ব্যাপারটা হবে এরকম যে এখানে কী হবে, এরকমভাবে এটা রেড ব্ল্যাক থাকবে আর এদিকে থাকবে রেড থাকবে। তার মানে এই যে জায়গাটা যেটা দেখালাম এখানে কি হচ্ছে যে নতুন পুরনো স্ট্র্যান্ড আলাদা আলাদা নেই, নতুন স্ট্র্যান্ডের মধ্যেই পুরনো স্ট্র্যান্ড ঢুকে গেছে, যে নতুন স্ট্র্যান্ডের মধ্যে পুরনো স্ট্র্যান্ড ঢুকে গেছে, আর পুরনো স্ট্র্যান্ডের মধ্যে নতুন স্ট্র্যান্ড ঢুকে গেছে, পুরনো স্ট্র্যান্ডের মধ্যে নতুন স্ট্র্যান্ড ঢুকে গেছে, নতুন স্ট্র্যান্ডের মধ্যে পুরনো স্ট্র্যান্ড ঢুকে গেছে, এইরকম হয়েছে। তার ফলে যে নতুন যে ডিএনএ স্ট্র্যান্ড তৈরি হয়েছে তার মধ্যে দেখো পুরনো স্ট্র্যান্ড নতুন স্ট্র্যান্ডের কোনো ব্যাপার নেই যে একদিকেই থাকবে, এখানে যেমন একদিকে একটা নতুন স্ট্র্যান্ড সম্পূর্ণ ছিল, একটা পুরনো স্ট্র্যান্ড নতুন সম্পূর্ণ ছিল, এরকম ঘটনা এখানে নেই, নতুন এবং পুরনো স্ট্র্যান্ড একে অপরের সঙ্গে মিলে মিশে গেছে। এইরকম ঘটনাটাকে বলা হচ্ছে ডিসপারসিভ ডিএনএ রেপ্লিকেশন। এইরকমভাবে যদি ডিএনএ রেপ্লিকেশন হয় তাহলে সেটা হচ্ছে ডিসপারসিভ ডিএনএ রেপ্লিকেশন। এই তিন প্রকার ডিএনএ রেপ্লিকেশনের কথা বলা হয়েছিল, এক হচ্ছে কনজারভেটিভ, দুই ডিসপারসিভ, তিন সেমি কনজারভেটিভ। বুঝতে পেরেছ? এবং আমরা এটাও বুঝতে পারলাম যে কনজারভেটিভ রেপ্লিকেশন বলতে কীরকম বোঝায়, সেমি কনজারভেটিভ রেপ্লিকেশন বলতে কীরকম বোঝায়, আর ডিসপারসিভ রেপ্লিকেশন বলতে কীরকম বোঝায় এটা বুঝতে পেরেছি। সেই সঙ্গে সঙ্গে শুধু ডিএনএ রেপ্লিকেশন মানে কীরকমভাবে বোঝায় সেটাও আমরা বুঝে গেছি। শুধু ডিএনএ রেপ্লিকেশন মানে হচ্ছে একটা যে দুটো স্ট্র্যান্ড আছে ডিএনএর মধ্যে সেই দুটো স্ট্র্যান্ড সেপারেট হয়ে যাবে, সেপারেট হয়ে যাওয়ার পর একটা স্ট্র্যান্ড থেকে আরেকটা নতুন স্ট্র্যান্ড তৈরি হবে এবং অন্য আরেকটা স্ট্র্যান্ড থেকে আরেকটা নতুন স্ট্র্যান্ড তৈরি হবে এবং সেই স্ট্র্যান্ডগুলো আবার একে অপরের সঙ্গে জুড়ে যাবে। তার ফলে একটা ডিএনএ থেকে দুটো ডিএনএ তৈরি হবে এবং দুটো ডিএনএ থেকে চারটে ডিএনএ তৈরি হবে। এই রকম ব্যাপারগুলো ঘটে, এটাকে আমরা বলছি ডিএনএ রেপ্লিকেশন। ঠিক আছে, এবার ঘটনা হচ্ছে যে তিন প্রকার যে ডিএনএ রেপ্লিকেশন আমরা পড়লাম সবগুলোই কি দেখা যায়? অ্যাকচুয়ালি ডিএনএ রেপ্লিকেশন কি সবগুলো প্রসেসকেই ফলো করে, না কোনো একটা প্রসেসে নির্দিষ্ট প্রসেসে ফলো করে? এগুলো তো হাইপোথেসিস, সায়েন্টিস্টরা দিয়েছিল, কোনটা সঠিক? মেশেলসেন এবং স্টাল, কি বললাম, মেশেলসেন এবং স্টাল বলে দুজন সায়েন্টিস্ট ছিলেন যারা প্রমাণ করেছিলেন যে ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে এক টাইপের। মেনলি ডিএনএ রেপ্লিকেশন ঘটে সেমি কনজারভেটিভ মোডে। কি বললাম, ডিএনএ রেপ্লিকেশন মেনলি ঘটে হচ্ছে এই যে সেমি কনজারভেটিভ মোডের কথাটা আমরা বলছিলাম, এই সেমি কনজারভেটিভ মোডে হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন ঘটে। অর্থাৎ সেমি কনজারভেটিভ মোড কোনটা? এই যে এটা হচ্ছে সেমি কনজারভেটিভ মোড, যেখানে ডিএনএ একটা নতুন স্ট্র্যান্ড আর একটা পুরনো স্ট্র্যান্ড একসঙ্গে থাকবে। এই মোডেই ডিএনএ রেপ্লিকেশন ঘটে। বোঝা গেছে? কে বলল, কারা বলল? মেশেলসেন অ্যান্ড স্টাল, দুজন সায়েন্টিস্ট ছিলেন। তারা পরীক্ষার দ্বারা প্রমাণ করলেন যে ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে দুই প্রকার। পরীক্ষার দ্বারা প্রমাণ করলেন যে ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে দুই প্রকার, সেমি কনজারভেটিভ মোড। ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে
সেমি কনজারভেটিভ মোড। বুঝতে পেরেছো? তো এই যে পরীক্ষাটা তারা করেছিলেন সেটা কি পরীক্ষা ছিল, কিভাবে তারা প্রমাণ করেছিলেন যে ডিএনএ রেপ্লিকেশনটা সেমি কনজারভেটিভ মোড, সেই পরীক্ষাটা আমরা একটু খুব সংক্ষেপে দেখে নেব, তাহলে আজকের কোর্সটা কমপ্লিট হবে। তো মিনিট কি বললাম, মেশেলসেন এবং স্টাল তাদের যে পরীক্ষাটা করেছিলেন সেই পরীক্ষাটা আমাদেরকে একটু দেখতে হবে। তো সেই পরীক্ষাটা আমরা দেখব। মেশেলসেন অ্যান্ড স্টাল এক্সপেরিমেন্ট। মেশেলসেন এবং স্টাল এই যে এক্সপেরিমেন্ট, সেই এক্সপেরিমেন্টটা আমরা দেখব তারা ডিএনএ রেপ্লিকেশনের ক্ষেত্রে কিভাবে এই এক্সপেরিমেন্টটা করেছিল। মেশেলসেন এবং স্টাল পরীক্ষাটা করার সময় একটা যেটা সাহায্য নিয়েছিলেন সেটা হচ্ছে নাইট্রোজেন। আমরা জানি ডিএনএর মধ্যে নাইট্রোজেন থাকে, তাই তো? এটাকে মার্কার হিসাবে তিনি নিয়েছিলেন। ডিএনএ দুটো আইসোটোপ নিয়েছিলেন, একটা হচ্ছে N15 আর একটা হচ্ছে N14। এই দুটো আইসোটোপ তিনি নিয়েছিলেন নাইট্রোজেনের। ডিএনএর মধ্যে নাইট্রোজেন থাকে। তিনি কি করলেন, ইকোলাই ব্যাকটেরিয়া থেকে কি করলেন, ডিএনএ ব্যাকটেরিয়াকে কি করলেন, ডিএনএ কালেক্ট করলেন না, ব্যাকটেরিয়াগুলোকে প্রথমে কি করলেন, তিনি কালচার মিডিয়া দিলেন। এই মনে করো কালচার মিডিয়া, এখানে সেই কালচার মিডিয়ার মধ্যে কিছু ব্যাকটেরিয়াকে দিলেন কালচার হতে, এবং এখানে তিনি যে নাইট্রোজেনটা রাখলেন সেটা হচ্ছে N15 রাখার ফলে কি হলো, অ্যাকচুয়ালি যে নর্মাল যে ডিএনএ, সেই নর্মাল ডিএনএ এই ব্যাকটেরিয়া, নর্মাল যে ব্যাকটেরিয়া, সেই নর্মাল ব্যাকটেরিয়ার যে ডিএনএ সেটাতে থাকে N14। ঠিক আছে? তিনি এই N14 যুক্ত ব্যাকটেরিয়াকে নিয়ে কি করলেন, N14 যে ডিএনএ যুক্ত সেই ব্যাকটেরিয়াকে নিয়ে N15 যে কালচার মিডিয়া আছে নাইট্রোজেনের, সেখানে কালচার করতে শুরু করলেন। এর ফলে কি হলো, এই যে ব্যাকটেরিয়ার যে ডিএনএ গুলো তারা কি করলো, এই N15 নাইট্রোজেনটাকে নিজেদের মধ্যে ঢুকিয়ে নিল। তার ফলে যতক্ষণ একটা সময় কি হলো, এই ব্যাকটেরিয়াগুলোর যে ডিএনএ, সেই ডিএনএর মধ্যে যে নাইট্রোজেনগুলো, সব নাইট্রোজেনগুলো হয়ে গেল N15 টাইপের। ঠিক আছে? N15 টাইপের হয়ে গেল। এবার নাইট্রোজেন যেটা N15 সেটা হচ্ছে তুলনামূলকভাবে ভারী, এটা হচ্ছে বেশি ভারী, আর যেটা N14 সেটা হচ্ছে একটু হালকা। ঠিক আছে? সেটা হচ্ছে একটু হালকা। এই দুই ধরনের নাইট্রোজেন যুক্ত ব্যাকটেরিয়া তিনি পেলেন। একটা ওয়াইল্ড টাইপ যেটা নেচারে ছিল সেটা হচ্ছে N14 যুক্ত, আর তিনি নিজে কালচার মিডিয়া পালন করে একটা করলেন সেটা হচ্ছে N15। এবার তিনি কি করলেন, তিনি করলেন কি যে N14 যে ব্যাকটেরিয়া সেখান থেকে ডিএনএ কালেক্ট করলেন, আর N15 যে ব্যাকটেরিয়া সেখান থেকে তিনি ডিএনএ কালেক্ট করলেন, সেখান থেকেও তিনি ডিএনএ কালেক্ট করলেন। ঠিক আছে? ডিএনএ কালেক্ট হলো। ডিএনএ কালেক্ট করার পর এবার এই ডিএনএ গুলোকে তিনি সেন্ট্রিফিউজ করলেন। সেন্ট্রিফিউজ করার পর সেন্ট্রিফিউজ যে যন্ত্র, সেই সেন্ট্রিফিউজ যন্ত্রে তিনি দুটো ব্যান্ড দেখতে পেলেন। এরকম একটা ব্যান্ড দেখতে পেলেন আর এইরকম একটা ব্যান্ড দেখতে পেলেন। ঠিক আছে? এরকম একটা ব্যান্ড দেখতে পেলেন। নিচে যেটা, যেহেতু যেটা ভারী সেটা নিচে থাকবে, নিচে যেটা ছিল সেটা হচ্ছে N15 যুক্ত ডিএনএ, আর উপরে যেটা ছিল সেটা হচ্ছে N14 যুক্ত ডিএনএ। ঠিক আছে? হয়ে গেল। এবার তিনি কি করলেন যে এইগুলোকে একটা জেনারেশন 1, সেই জেনারেশন 1কে আবার জেনারেশন 2, আবার জেনারেশন 3 এভাবে মানে কালচার মিডিয়াতে রেখে দিলেন। নর্মাল কালচার মিডিয়ায়, কিন্তু কোথায়, নর্মাল কালচার মিডিয়ায়
রেখে দিলেন। এইগুলোকে তাই করলেন, জেনারেশন 1 প্রথমে, তারপরে এদের যে বাচ্চা টাচ্চা হলো তাদেরকেও সেখানে রেখে দিলেন জেনারেশন 2, এবং এই ব্যাকটেরিয়াগুলোর যে বাচ্চা হলো তাদেরকেও সেখানে রেখে দিলেন জেনারেশন 3। এইভাবে পরপর নর্মাল যে কালচার মিডিয়া এখানে সেখানে N59, ঠিক আছে, N14 যুক্ত, সেইখানে তিনি কালচার মিডিয়াতে পালন করতে থাকলেন। এবার তিনি কি করলেন, তিনি আরও একটা ব্যাপার করেছিলেন, সেটা হচ্ছে এই যে ব্যাকটেরিয়াগুলো আছে এই ব্যাকটেরিয়াগুলো প্রথমে জেনারেশন 1-এ এর ডিএনএগুলোকে কালেক্ট করলেন, ঠিক আছে, এখানেও জেনারেশন 1-এ ডিএনএগুলোকে কালেক্ট করলেন, না আর করেননি কালেক্ট, এই প্রসেসটা করেননি, এই প্রসেসটা ছেড়ে দাও, এই প্রসেসটা তিনি করেননি, এই প্রসেসটা তিনি করেননি, তিনি শুধু এটাই করেছিলেন যেটা না, এটা তো N15, এটাই করেছিলেন, এই প্রসেসটা করেননি, এটা N14 থেকে দেখাচ্ছি, N14 থেকে প্রসেসটা তিনি করেননি, N14 থেকে প্রসেসটা তিনি করেননি, তিনি যেটা করেছিলেন তিনি এই প্রসেসটা করেননি, তিনি যেটা করেছিলেন সেটা হচ্ছে এটা N15 যেটা পাওয়া গেল সেটা। এবার দেখো N15 যে জেনারেশন 1, সেই জেনারেশন 1-এ কী হবে, কিছু ডিএনএ পাওয়া যাবে, সেই ডিএনএগুলোকে নিয়ে তিনি যখন করছেন, এক্সপেরিমেন্ট করছেন, তখন দেখা যাচ্ছে যে ডিএনএ স্ট্র্যান্ডটা, যে ব্যান্ডটা পাওয়া যাচ্ছে, সেই ব্যান্ডটা কোথায় পাওয়া যাচ্ছে, সেই ব্যান্ডটা এই দুটো ব্যান্ডের মাঝামাঝি জায়গায় পাওয়া যাচ্ছে। তার মানে এই যে ডিএনএটা জেনারেশন 1-এ যে ডিএনএগুলো আছে সেই ডিএনএগুলোতে না আছে পিওর N14, না আছে পিওর N15। যদি থাকতো তাহলে এটা N15 থেকে পাওয়া যেহেতু ডিএনএ, তাহলে সবগুলো কী হতো, N15-এর জায়গায় ডিএনএর ব্যান্ডের স্ট্র্যান্ডগুলো দেখাতো, কিন্তু সেটা তো দেখাচ্ছে না। তার মানে কি হচ্ছে যে এই যে স্ট্র্যান্ডগুলো, ডিএনএগুলো, সেইগুলো না হচ্ছে N14, না হচ্ছে N15, N14 আর N15-এর মাঝামাঝি জায়গায় আছে, বুঝতে পেরেছ? তারপরের জেনারেশনে তিনি যে ঘটনাটা দেখলেন, তারপরের জেনারেশনে এখানে এসে যে ডিএনএ স্ট্র্যান্ডগুলো পেলেন, সেগুলোর সেন্ট্রিফিউজ করার পর দেখা যাচ্ছে যে নতুন যে স্ট্র্যান্ডটা তিনি পাচ্ছেন, সেখানে N15-এর যে ব্যান্ড, সেখানে তিনি কিছু পাচ্ছেন না, একটা ব্যান্ড পাচ্ছেন, যে মাঝামাঝি জায়গাতে একটা পাচ্ছেন, আর কিছু পাচ্ছেন N14 ব্যান্ড, এবং N14 ব্যান্ডটা অনেক পুরু। তার মানে N14 যুক্ত যে ডিএনএ তার পরিমাণটা কিন্তু অনেক বেশি, কিন্তু N15টা তো নেই, N15 এখানে N15টা ভ্যানিশ, এখানে নেই, আর যেটা মাঝামাঝি অর্থাৎ হাইব্রিড সেটা কিছুটা আছে, বুঝতে পেরেছ? তার পরবর্তী জেনারেশনে তিনি যখন যাচ্ছেন তখন সেখানে দেখছেন যে N14-এর ব্যান্ডটা ধীরে ধীরে পুরু হচ্ছে, আর মাঝামাঝি জায়গার ব্যান্ডটা হালকায় আছে, আর N15-এর কোনো ব্যান্ড এখানে নেই। N15 যুক্ত যে ডিএনএ, সেই ডিএনএর কিন্তু কোনো ব্যান্ড এখানে নেই। এর থেকে তিনি প্রমাণ করলেন যে ডিএনএ হচ্ছে সেমি কনজারভেটিভ মোড অফ রেপ্লিকেশন দেখায়। সেটা কীরকমভাবে, সেটা আমরা শুধু ব্যান্ড দিয়ে বললাম, সেটা যদি নর্মাল ডিএনএ রেপ্লিকেশন যে দেখি তাহলে কীরকম বোঝাবে, ব্যাপারটা হচ্ছে ঠিক এরকম, যে মনে করো যে এটা হচ্ছে অরিজিনাল ডিএনএটা N15 যুক্ত, তার মানে এর দুটো স্ট্র্যান্ডই N15 যুক্ত হবে, এখান থেকে যে দুটো ডিএনএ তৈরি হবে, তার মানে দেখাচ্ছে যে আমরা এইখানে দেখলাম যে মাঝামাঝি জায়গা, তার মানে একটা স্ট্র্যান্ড এটা ওল্ড আছে N15 যুক্ত, আর একটা স্ট্র্যান্ড কি হচ্ছে সেটা হচ্ছে N14 যুক্ত, সেখানে কিন্তু N15 যুক্ত নেই। এরকম ঘটেছে। তারপরের স্টেপে কি ঘটনা ঘটেছে এটা আমি পরের পেজে দেখাচ্ছি, এখানে আটবে না। ধরো এটা মনে করো ওল্ড স্ট্র্যান্ড ডিএনএর, ঠিক আছে, এবার এখান থেকে যে নতুন দুটো ডিএনএ স্ট্র্যান্ড হবে, তার মানে
নতুন দুটো ডিএনএ স্ট্র্যান্ড হয়েছে, আর তার সঙ্গে যে ওল্ড ডিএনএ স্ট্র্যান্ড আছে এরকম হয়েছে। আর এইরকম হয়েছে বলে, অর্থাৎ হাইব্রিড তৈরি হয়েছে বলে যে ডিএনএ যে রেপ্লিকেশনটা, যে ব্যান্ডটা আমরা পেয়েছিলাম, এখানে দেখো যে না পেয়েছি N14 মতো, না পেয়েছি N15 মতো। জেনারেশন 1-এ আমরা কি পেয়েছিলাম, যে মাঝামাঝি একটা পেয়েছিলাম। কেন পেয়েছিলাম মাঝামাঝি, তার কারণ এবার এখানে বুঝতে পারবে। এখানে দেখো যে দুটোই স্ট্র্যান্ড আমরা পেয়েছিলাম, দুটোই হচ্ছে হাইব্রিড, তাই না? এই জন্যই কিন্তু মাঝামাঝি স্ট্র্যান্ডটা পাওয়া গেল। তিনি ওখানে মাঝামাঝি স্ট্র্যান্ড পাচ্ছেন মানে তিনি ধরে নিচ্ছেন যে এরকম একটা ঘটনা, এই ঘটনাটা এখানে ঘটেছে, যে নতুনের সঙ্গে পুরনো, পুরনোর সঙ্গে নতুন মিশে গেছে। নতুন নতুন আলাদা করে ভাগ হয়ে যায়নি, পুরনো স্ট্র্যান্ড আলাদা করে ভাগ হয়ে যায়নি। যদি হতো তাহলে N14-এ কিছু ডিএনএ স্ট্র্যান্ড আমরা পেতাম, সেন্ট্রিফিউজ যে ব্যান্ড সেটা আমরা N14-এ কিছু পেতাম, কিছু N15-এ পেতাম, সেরকম কিন্তু পাইনি। পেয়েছি কি? সেরকম কিন্তু আমরা পাইনি, বা মেথিলশন স্টার সেরকম পাননি। সেই জন্য তারা বললেন যে এখানে কিন্তু কনজারভেটিভ মোড বাদ, ডিসপারসিভ মোড বাদ, দুটো হয়নি। যেহেতু মাঝামাঝি ঘটেছে, তার মানে এই যে ঘটনাটা আমি এখন দেখালাম, এই ঘটনাটা ঘটেছিল। আর এই ঘটনাটা কি? সেমি কনজারভেটিভ মোড। তারা এই একটা ধাপেই কনফার্ম হলেন যে এরকম ঘটনা ঘটেছে, কিন্তু কনফার্মেশনটা টাইট করার জন্য তারা আরও কতগুলো জেনারেশন 1, এটা জেনারেশন 1 গেল, জেনারেশন 1 জেনারেশন 2 করলেন। তার পরের স্টেপে গিয়ে তারা কি দেখেছিলেন, যে এরকম ঘটনা ঘটেছে, নতুন এটা নতুন স্ট্যান্ড থেকে আর একটা নতুন স্ট্যান্ড হবে। আর ওখানে কি ছিল, পুরনো স্ট্যান্ড ছিল আর একটা, পুরনো স্ট্যান্ড থেকে আর একটা নতুন স্ট্যান্ড হবে। এদিকে আঁকছি, এদিকে একটা পুরনো স্ট্যান্ড আছে, এই ঘটনা ঘটছে তোমার মিনিট। এখানে দেখো এই নতুন স্ট্যান্ড, পুরনো স্ট্যান্ড থেকে নতুন স্ট্যান্ড হবে, আর এখানে একটা পুরনো স্ট্যান্ড থেকে নতুন স্ট্যান্ড হবে, আর একটা তো নতুন স্ট্যান্ড আছে, তাহলে সেই নতুন স্ট্যান্ড থেকে নিশ্চয় আর একটা নতুন স্ট্যান্ড হবে। তাহলে এর ফলে যে নতুন ডিএনএ রেপ্লিকেশন ঘটনাটা ঘটবে, এই দুটো স্ট্যান্ড একে অপরের সঙ্গে জুড়ে যাবে, তার ফলে এখানে দুটো নতুন স্ট্যান্ড পাবো। আর এখানে কি পাচ্ছি, একটা নতুন, তার সঙ্গে একটা পুরনো। আর এইখানে কি পাচ্ছি, একটা পুরনো, তার সঙ্গে একটা নতুন। এখানে আর একটা নতুন, আর এখানে একটা নতুন। এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে ঘটছে কিছু আমরা পাচ্ছি হাইব্রিড, আর কিছু পাচ্ছি নতুন। তার মানে সেকেন্ড ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, সেকেন্ড ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে কিছু পেয়েছিলাম আমরা, দেখো কিছু পেয়েছিলাম আমরা হাইব্রিড মাঝামাঝি, আর কিছু পেয়েছিলাম নতুন, তাই তো। কিন্তু N15 যুক্ত আমরা কিন্তু পাইনি। একেবারে যে N15 যুক্ত থাকবে, N15 মানে হচ্ছে দুটোই পুরনো থাকবে, এরকম কিন্তু আমরা পাইনি। এখানে কি পেয়েছি যে দুটোই একেবারে নতুন আছে, এই পুরনো আছে, দুটোই কালো কালো আছে, এরকম কি আমরা পেয়েছি? পাইনি। তারপরে স্টেপ তারা আবার পরীক্ষা করলেন, পরীক্ষা করে দেখলেন যে নতুন থেকে তো এখানে কি হবে, এখানে কি হবে, নতুন থেকে নতুনই হবে, আর একটা স্ট্যান্ড নতুন থেকে নতুনই হবে, তাই তো। তারপরে এখানে কি হবে, এখানে হবে তোমার একটা কমপ্লিট নতুন হবে, আর এখানেও দুটো নতুন হবে। আর এখানে কি ঘটবে, একটা কমপ্লিট নতুন ঘটবে, আর একটা কি ঘটবে, পুরনো, আর একটা পুরনো, তার সঙ্গে থাকবে নতুন। তাহলে এইটা থেকে এই দুটো পেলাম এটা থেকে, আর এই দুটো পেলাম হচ্ছে এটা থেকে, আর এই দুটো পেলাম হচ্ছে এখান থেকে, আর এই দুটো পেলাম এখান থেকে। এবার দেখো জেনারেশন 3-তে আমরা কি দেখতে পাচ্ছি, যে নতুন স্ট্যান্ড কটা, একটা দুটো, নতুন ডিএনএ কটা আছে, কোথায় গেল,
তিনটে, চারটে, পাঁচটা, ছটা। তাহলে ছটা পেলাম আমরা N14, যেটা রেড সেটা তো N14 ছিল, এটা নতুন বলছি, N14 যুক্ত ওয়াইল্ড টাইপ যুক্ত। আর দুটো পেলাম কীরকম, যে এখানে দেখো দুটো পেলাম হচ্ছে হাইব্রিড, এই একটা আর এই একটা হাইব্রিড পেলাম। বুঝতে পেরেছো? আমরা যে ডিএনএ স্ট্যান্ডের যে ডিএনএর যে আমরা ব্যান্ড দেখেছিলাম, সেই ব্যান্ডে দেখো যত ধীরে 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 রেপ্লিকেশনের স্টেজ বাড়তে থাকছে, জেনারেশন স্টেজ যত বাড়তে থাকছে, এই যে N14 যে ব্যান্ডটা সেটা কিন্তু মোটা হতে থাকছে, পুরো হতে থাকছে। আর N14 এবং 15 যে মাঝামাঝি যেটা, সেটা কিন্তু যেরকম সেরকমই আছে, সেটা কিন্তু বাড়ছে না, তাই না? এইখান থেকে দেখো এই যে কনক্লুশনটা আমরা এখানে যে ব্যান্ডের ক্ষেত্রে দেখলাম, আর ফাইনাল যে কনক্লুশনটা আমরা এইখানে টানছি এই রেপ্লিকেশনের মাধ্যমে, সেটা কিন্তু মিলে যাচ্ছে সেম টু সেম। এই যে এই প্রসেসটা, এই টোটাল প্রসেসটা কিন্তু মিলে যাচ্ছে। আমরা ব্যান্ডের মাধ্যমে যেটা দেখলাম, সেই কনক্লুশন যখন আমরা নর্মাল রেপ্লিকেশনের মাধ্যমে দেখছি, তখন কিন্তু সেটা সেম টু সেম মিলে যাচ্ছে। ডিএনএ ব্যান্ড কিন্তু ধীরে 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 মোটা হতে থাকছে, তাই না? এই যে কমপ্লিট প্রসেসটা, এই টেস্টটা এক্সপেরিমেন্টটা তারা করলেন, তারপরে তাহলে কি পেলেন আমি একবার রিমাইন্ড করে নিচ্ছি। এটাকে একবার প্রথম থেকে বলছি। মেশেলসন এবং স্টাল কি করলেন, তারা N14 এবং N14 এবং N15 যুক্ত ব্যাকটেরিয়া তৈরি করলেন। কীভাবে? N14 যেটা, সেটা তারা তো ন্যাচারালি পেয়ে গেলেন। আর N15 কীভাবে করলেন, যে N15 নাইট্রোজেন যুক্ত কালচার মিডিয়াতে ব্যাকটেরিয়াটাকে কালচার করলেন। তার ফলে কি হলো, ওই ব্যাকটেরিয়ার মধ্যে ডিএনএর মধ্যে N15 নাইট্রোজেনটা ঢুকে গেল, এবং সম্পূর্ণ ডিএনএর মধ্যে শুধু N15 ছাড়া অন্য কোনো নাইট্রোজেন নেই। এবার সেই N15 নাইট্রোজেনটাকে তিনি এক্সট্রাকশন করলেন সেই ব্যাকটেরিয়া থেকে, আর ন্যাচারাল ব্যাকটেরিয়া থেকে N14 যুক্ত ডিএনএটাকে তিনি এক্সট্রাক্ট করলেন। করার পর সিজিয়াম ক্লোরাইড দিয়ে সেই ব্যাকটেরিয়াটাকে সেন্ট্রিফিউজ করলেন। সেন্ট্রিফিউজ করার পরে তারা তার দুটো ব্যান্ড পেলেন, একটা হচ্ছে N14 এর ব্যান্ড পেলেন, একটা N15 এর ব্যান্ড পেলেন। এবার তারা কি করলেন, যে N15 যেটা নাইট্রোজেন যুক্ত যে ডিএনএটা, সেটাকে তারা পরপর এক জেনারেশন থেকে পরবর্তী জেনারেশন, এক জেনারেশন থেকে পরবর্তী জেনারেশনে রেপ্লিকেশন করেই গেলেন। করে দেখছেন যে ব্যাকটেরিয়া পরিমাণ বাড়ছে। জেনারেশন অনেক যে ব্যাকটেরিয়াগুলো পেলেন, তাদের ডিএনএগুলোকে এক্সট্রাক্ট করার পর তিনি যখন সেন্ট্রিফিউজ করছেন, মাঝামাঝি একটা ব্যান্ড পাচ্ছেন, কিন্তু না পাচ্ছেন N14 যুক্ত, না পাচ্ছেন N15 যুক্ত ব্যান্ডের কাছাকাছি। এখান থেকে কি প্রমাণিত হলো? এখান থেকে প্রমাণিত হলো এই ঘটনাটা, যে N15 এটা যদি N15 যুক্ত হয়, তাহলে N15 যুক্ত যে ডিএনএ, সেখান থেকে তিনি কিন্তু না পেয়েছেন N14, এটা আর কালোগুলো হচ্ছে N14 যুক্ত, তাই তো? কালোগুলো, লালগুলো হচ্ছে N15। তাহলে না পেয়েছেন তিনি পিওর N14, না পেয়েছে পিওর N15, তিনি মাঝামাঝি লাল এবং কালো মিশিয়ে পেয়েছেন। তাই দেখলাম মাঝামাঝি জায়গাতে তিনি ব্যান্ড পেয়েছেন। তারপরে তিনি যত এগোচ্ছেন, দেখছেন যে পরের স্টেজটা আমি এখানে আঁকিনি, এটা হচ্ছে পরের স্টেজে তিনি দেখছেন যে N14 মানে মাঝামাঝি আর N14 এর স্ট্র্যান্ডটা ব্যান্ড দুটো সমান পেয়েছেন, কিন্তু কোনো N15 এর ব্যান্ড পাননি পরের স্টেজে, জেনারেশন 2-এ। তো সেটা আমরা এখানে দেখছিলাম, যে যখন প্রসেসটা দেখলাম, যে এইখানে এসে দেখলাম যে আমরা দেখো এই পুরনো এবং নতুন N14 এবং N15 কিন্তু আমরা সমান সমান পেয়েছি। দেখো নতুন আর পুরনোর সঙ্গে নতুন কিন্তু সমান সমান, একটা দুটো দুই করে পেয়েছি। তাহলে সেক্ষেত্রে ব্যান্ডটা সমান হয়েছে। তারপরের জেনারেশনে তিনি কি পেলেন, যে দেখছেন যে যেটা N14 এর ব্যান্ড, সেটা কিন্তু ধীরে ধীরে পুরু হচ্ছে, আর যেটা শঙ্করের ব্যান্ড সেটা কিন্তু সমানই আছে, একই আছে, এটা কিন্তু বাড়েওনি বা কমেনি। তো পরবর্তী স্টেজে আমরা কি দেখলাম, যে এখানে দেখো যে পরবর্তী স্টেজে দেখছি যে নতুন যে স্ট্র্যান্ড অর্থাৎ N14 গুলো কিন্তু ধীরে ধীরে বাড়ছে, আর N15 গুলো কিন্তু
N15 যেটা সংকর অবস্থায় আছে সেটাই আছে N14 এর সঙ্গে, কিন্তু এই সংকরের পরিমাণ বা মাঝামাঝির যে ডিএনএর পরিমাণ সেটা কিন্তু বাড়েনি। এখান থেকে কি প্রমাণিত হলো, যে ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে কি, ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে সেমি কনজারভেটিভ মোড, এটাকে ফলো করে। ডিএনএ রেপ্লিকেশন সবসময় সেমি কনজারভেটিভ মোডটাকে ফলো করে, অর্থাৎ অ্যাকচুয়ালি ডিএনএ রেপ্লিকেশন সেমি কনজারভেটিভ মোড এ হয়, সেমি কনজারভেটিভ মোডে হয়। এটা কিন্তু পরীক্ষায় এমসিকিউতে আসে যে ডিএনএ রেপ্লিকেশন পদ্ধতি অ্যাকচুয়ালি কোন প্রসেসে ঘটে, কনজারভেটিভ, সেমি কনজারভেটিভ, ডিসপারসিভ, না সেমি কনজারভেটিভ এবং কনজারভেটিভ দুটোতেই। তখন তোমাদেরকে প্রশ্নের উত্তর দিতে হবে যে ডিএনএ রেপ্লিকেশন অ্যাকচুয়ালি হয় সেমি কনজারভেটিভ পদ্ধতিতে। বুঝতে পেরেছো? এই গেল এক্সপেরিমেন্টটা, ডিএনএ রেপ্লিকেশন কীভাবে সেমি কনজারভেটিভ মোডে হয়, ডিএনএ রেপ্লিকেশন সেমি কনজারভেটিভ মোডে হওয়ার পরীক্ষাটা কারা করেছিলেন, এটাও কিন্তু পরীক্ষায় এমসিকিউ হিসাবে আসে। তখন উত্তর হবে মেশেলসন এবং স্টাল, বা যদি শুধু স্টাল থাকে তাহলে স্টাল। বুঝতে পেরেছো? অনেক সময় হয় পরীক্ষায় এরকম দিয়ে দেয় যে ডিএনএ রেপ্লিকেশন সেমি কনজারভেটিভ মোড, মেশেলসন এবং স্টালের এক্সপেরিমেন্টে লেখো। তখন তোমাদেরকে এইভাবে এক্সপেরিমেন্টটা লিখতে হবে। এটা খুব রেয়ার, খুব কম আসে, চলে আসতেও পারে। কিন্তু এখান থেকে যে শর্ট কোশ্চেন হয় যে ডিএনএ রেপ্লিকেশন অ্যাকচুয়ালি কোন পদ্ধতিতে ঘটে, অ্যান্সার হচ্ছে সেমি কনজারভেটিভ মোড। আর হয় যে ডিএনএ রেপ্লিকেশন সেমি কনজারভেটিভ মোড এক্সপেরিমেন্টটি কে করেছিলেন, মিচেলসন এবং স্টাল। ঠিক আছে? জিন এক্সপ্রেশন বলতে কি বোঝো, জিনের বহিঃপ্রকাশ বলতে কি বোঝো, সেটা আমরা বললাম যে ডিএনএর মধ্যে কোডেড যে জেনেটিক ইনফরমেশন সেটা জেনেটিক বস্তু অর্থাৎ প্রোটিন উৎপাদনের মাধ্যমে প্রকাশ ঘটাটাকে বলা হচ্ছে জিনের বহিঃপ্রকাশ। আবার কোশ্চেন এরকমও হতে পারে যে তোমার সেন্ট্রাল ডগমা বলতে কি বোঝো, এখান থেকে সেন্ট্রাল ডগমা বলতে কি বোঝো তোমরা বলবে যে ডিএনএ থেকে ডিএনএ রেপ্লিকেশন, ডিএনএ থেকে এমআরএনএ ফরমেশন অর্থাৎ ট্রান্সক্রিপশন এবং এমআরএনএ থেকে প্রোটিন সিনথেসিস অর্থাৎ ট্রান্সলেশন, এই কমপ্লিট প্রসেসটা যেটা একটা কোষের মধ্যে ঘটে সেটাকে বলা হচ্ছে সেন্ট্রাল ডগমা। ঠিক আছে? এরকম ছোট ছোট কোশ্চেন এইখান থেকে হতে পারে। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই, আমাদের দেখা হবে আবার পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ।